স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এটাকে আমি আরেকটু বড় করার চেষ্টা করছি। এবার ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ক্লিয়ার? এটা Clear. খুব ভালো ভিসি। এবার তো অনেকে জয়েন করতে চাইলে তো মুশকিল ব্যাপার। স্যার, হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ বল বল, শুনছি, বল। হ্যাঁ, স্যার বলছি কি আপনি কি এই পিডিএফটা কি আমাদেরকে পাঠাবেন? অবশ্যই পাঠাবো, অবশ্যই পাঠাবো। এগুলো তোদেরই, এগুলো হ্যালো। তোদেরই জিনিস, তোরা এগুলো তো, এটা তোদেরই জিনিস, তোরাই পাবি। এগুলো তোদের জন্যই हेलो তৈরি করা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? सर, बोल रहे कि आप ये जो पीडीएफ जो हम लोग को अभी पढ़ाने के लिए खोले वो पीडीएफ क्या हाँ, जरूर मिलेगा, आप लोगों को तो उसको जरूर मिलेगा। लिखना, लिखने की अभी कोई जरूरत नहीं है, तो ठीक है? इसको लिखना पड़ेगा। अभी अभी लिखने का कोई जरूरत हाँ नहीं है, सर, मैं सुनने नोट्स। में हाँ हाँ, सर। तो अभी लिखने का कोई जरूरत नहीं है, अभी सुन लो। जो जो क्वेरीज है आप लोग क्वेश्चन कर सकते हो, ठीक है? और मैं इसके साथ क्लास खत्म होने के ओके बाद सर। आज शाम को कोई नोट्स हम इसके ऊपर सेंड कर देंगे, ठीक है? तो यह है सेल ऑफ गुड्स एक्ट 1930। तो इसका इंट्रोडक्शन, ये फर्स्ट है, इसका इंट्रोडक्शन है। इंट्रोडक्शन में हम जा रहे हैं। ये इसका इंट्रोडक्शन, इंट्रोडक्शन में क्या बोला है देखो। ट्रांजैक्शंस in the nature of sale of goods from subject matter, the Sale of Goods Act 1930. The act came into force on 1st July 1930. मतलब ये जो एक्ट एक्टिव इफेक्ट हुआ है कब से? 1930 से। 1930 का 1 जुलाई से ये चल रहा है, ये जो सेल ऑफ गुड्स एक्ट है। इट एक्सटेंड्स टू द होल ऑफ इंडिया एक्सेप्ट जम्मू एंड कश्मीर। मतलब जम्मू एंड कश्मीर को छोड़ के ये 1930 का जो 1 जुलाई में जो एक्ट चालू हुआ था, ये স্যার এফেক্ট এটাই হয়। একটু বাংলায় বলুন না স্যার। বলে দিচ্ছি। 1930 সালে, লেখাগুলো ওখানে পড়তে পারছিস তো, যে লেখাগুলো যাচ্ছে হ্যাঁ একটু স্যার। দেখে নে। হ্যাঁ যে এই আইনটা 1930 সালের 1 জুলাইতে চালু হয়েছিল এবং জম্মু কাশ্মীর বাদে সব জায়গাতেই একসাথে চালু হয়েছিল, ঠিক আছে? যেহেতু জম্মু কাশ্মীরের জন্য আলাদা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আলাদা প্রভিশন আছে, আর্টিকেল 370, সেই জন্য ওখানে চালু করতে গেলে তারপরে একটা সময় নিয়ে তারপরে চালু হয় এবং সেটা পরে চালু হয়েছিল। আচ্ছা, এবার বলছে দিস চ্যাপ্টার ডিলস উইথ স্পেসিফিক টাইপস অফ কন্ট্যাক্ট, দ্যাট ইজ সেল অফ গুডস। মানে আমরা যে গুডস সেল করি, তো সেই সেল করতে গেলে অনেকগুলো আইন বা অ্যাক্টের আওতায় আমাদেরকে থাকতে হয়। তো সেইগুলোকে আমরা যাচ্ছি। যে ডেফিনেশন অফ এ কন্ট্রাক্ট অফ সেল, যে আমরা তো, তোরা কন্ট্রাক্ট অ্যাক্ট নিশ্চয়ই পড়েছিস, তোদের কি কন্ট্রাক্ট অ্যাক্ট পড়া হয়ে গেছে? बीआरएफ स्टार्ट हुआ है? नो अनमिट सर, बीआरएफ अभी अभी तक तक स्टार्ट हुआ है। स्टार्ट नहीं हुआ, ठीक है। उधर देखना, एक इंट्रोडक्शन चैप्टर है उधर, कॉन्ट्रैक्ट एक्ट। मतलब वो जो कॉन्ट्रैक्ट हम कैसे करते हैं, মানে চুক্তি আইন বাংলায় বলে, সেই চুক্তি আইন সেটা তো ওখানে আছে। এবং এখানে যেটা আছে ডেফিনেশন অফ এ কন্ট্রাক্ট অফ সেল, তাহলে ওখানে কন্ট্রাক্ট অ্যাক্ট তোরা পড়ে हाँ আসবি। हाँ सर, यहाँ पे है उत- इंडियन एक्ट, हाँ कॉन्ट्रैक्ट एक्ट हाँ 1872। हाँ हाँ, ठीक है, ठीक है, हाँ 1832। तो और ये जो है कॉन्ट्रैक्ट ऑफ सेल एक्ट, तो इसका सेक्शन 4, कॉन्ट्रैक्ट एक्ट का सेक्शन 4 डिफाइंस अ कॉन्ट्रैक्ट ऑफ सेल एज अ कॉन्ट्रैक्ट whereby a seller transfer or agrees to transfer the property, the goods, to the buyer for a price।
তার মানে হচ্ছে যে কোনো কন্ট্রাক্ট মানে যেটাকে আমরা সেল অফ গুডস অ্যাক্টের যে কন্ট্রাক্ট সেটা হচ্ছে কি, যে কোনো সেলার মানে কোনো বিক্রেতা তার পণ্যটা বা দ্রব্যটাকে তারা বিক্রি করবে, সেটার জন্য কাকে বিক্রি করবে? বায়ারকে। তার মানে বিক্রেতা ক্রেতার সাথে যে চুক্তিটা করছে যে সে তাকে পণ্যটা বিক্রি করবে বা নির্দিষ্ট সময়ে দেবে, কোন সময়ে দেবে, সেই বিষয়ে একটা কন্ট্রাক্ট তখন তৈরি হয়। যেমন তোরা আজকের দিনে ধর অনলাইনে কোনো একটা প্রোডাক্ট তুই কিনলি, ঠিক আছে? অনলাইনে আমরা কিনি, আমি অনলাইন থেকেই গেলাম, যে আমরা কি করি, যে আমি একটা কোনো প্রোডাক্টকে আমি বুক করলাম, মানে কোথা থেকে, হয় অ্যামাজন, নাহলে ফ্লিপকার্ট বা এরকম কোনো আমাদের অপশনস থাকে। তো সেখানে গেলাম, আমার কোনো একটা জিনিস পছন্দ হলো, আমার একটা সালোয়ার কামিজ পছন্দ হয়েছে, বা আমার একটা জিন্স পছন্দ হয়েছে, বা আমার একটা টপস পছন্দ হয়েছে, বা আমার কোনো কসমেটিক্স পছন্দ হয়েছে, বা আমার একটা রিস্ট ওয়াচ পছন্দ হয়েছে, যেটাই পছন্দ, বা আমার একটা হ্যান্ডস ফ্রি পছন্দ হয়েছে, বা মোবাইল পছন্দ হয়েছে, বা ল্যাপটপ, এনিথিং যেটা পছন্দ হলো, তখন ওরা ওখানে আহ, কিছু কোয়ারিজ ওখানে ওদের কোশ্চেনে তোকে ফিল আপ করতে হয়, যে কোন অ্যাড্রেসে তোর আসবে, তুই ওটাকে এগ্রি করছিস নাকি, যে বাই নাও কথা একটা লেখা থাকে, যে বাই নাও মানে আমি এখনই কিনতে চাইছি জিনিসটা, তাহলে তুই, তার মানে কি, ওরা যে মানে জিনিসটাকে বা প্রোডাক্টটাকে তোকে সেল করতে চাইছে, তাহলে সেটাতে তুই রাজি হয়েছিস এবং তুই ওটাকে কিনতে চাইছিস, তুই দেখে নিচ্ছিস সব ডিসকাউন্ট ফেসিলিটিস, প্রোডাক্টটা কিরকম আছে, কিরকম ইউটিলাইজেশন, সব দেখার পর তখন তোর সাথে ওদের কন্ট্যাক্ট হলো। এবার তুই কি করলি, এবার তোকে পেমেন্টের অপশন দিল, যে কড, COD, কড মানে ক্যাশ অন ডেলিভারি আমরা জানি, আর নাহলে অনলাইন পেমেন্ট, দুটো অপশন ওরা দেখায়, যে অ্যাকাউন্ট পেমেন্ট তুই করবি কিনা, অনলাইন পেমেন্ট করবি কিনা। তখন আবার সেই অপশনে গেলে তখন ওরা দেখিয়ে দেয় কিসে পেমেন্ট করবি, সেই অপশনস গুলো দেখিয়ে দেয়। তার মানে কি, এগুলো তোকে কন্ট্যাক্টের মধ্যেই থাকছে। এবার যখন তোর কাজ ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেল, তুই হয়তো লিখলি কড, ক্যাশ অন ডেলিভারি, এবার তখন ওরা বলে দেবে যে তোর প্রোডাক্টটা কবে পৌঁছাবে। তার আগে থেকেই জানানো থাকে যে আপনি যদি আজকে প্রোডাক্টটাকে বুক করেন, তাহলে আপনি প্রোডাক্টটাকে অমুক দিন পাবেন। সেটা তখন ওরা ওখানে জানিয়ে দেয়, যে আমি আজকে ধর ওয়েডনেসডে, আজকে যদি প্রোডাক্টটাকে বুক করি, ওরা দেখাচ্ছে যে আমি সানডে বা মানডেতে গিয়ে পাবো। তো সেরকম ওরা অপশন দেখিয়ে দেবে। তার মানে কি, তুই পুরো ওদের কন্ট্রাক্টটা তুই মেনে নিচ্ছিস, তখন তুই হচ্ছিস বায়ার। আর সেলার হচ্ছে ওই তোকে কন্ট্রাক্টটা তোকে দিচ্ছে, এবং কন্ট্রাক্টটা কমপ্লিট হওয়ার পর তখন বায়ার এবং সেলারের মধ্যে তখন ফাইনালি এগ্রিমেন্ট হলো, এবং ও তখন তোকে মালটাকে ডিসপ্যাচ করবে, তোর ঘরে মালটা আসলো, মালটাকে কিনে নিল। এটা হচ্ছে অনলাইনে বললাম। অফলাইনের ক্ষেত্রেও তাই, যখন আমি কোনো শপিং মলে যাচ্ছি, তখন কি হচ্ছে, যে আমি ডায়মন্ড প্লাজাতে গেলাম, আমাদের কলেজের কাছাকাছি ওটাই ভালো মোটামুটি আছে, অনেকেই যাই আমরা। তো ডায়মন্ড প্লাজায় গেলাম, আমি দেখলাম যে ওখানে ডিফারেন্ট প্রোডাক্ট রয়েছে। আমার একটা ওখানে ভালো একটা কুর্তা পছন্দ হলো, ঠিক আছে, ভালো। তো সেই কুর্তার মধ্যে একটা প্রাইস ট্যাগও করা থাকে, উইদাউট প্রাইস ট্যাগ জেনারেলি কোনো কিছু থাকে না। বা ওখানে ওই কুর্তাটা প্রাইস ট্যাগের সাথে আবার অফারটাও দেওয়া থাকে, যে কি অফার আছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এগুলো হচ্ছে তোকে, তুই যখন কিনতে চাইবি তোকে প্রোডাক্ট সম্পর্কে তোকে ডিটেলস জানিয়ে দিল, এবং ওখানে তুই দেখে নিতে পারবি যে তার সাইজ কি আছে বা এভরিথিং তুই তখন ওখানে পেয়ে গেলি। তারপরে তুই ডিসাইড করলি যে না, আমি এটা নেব। তখন সেই তুই প্রোডাক্টটাকে হাতে নিলি, নিয়ে ক্যাশ কাউন্টারে গেলি, তখন ওরা জানলো যে তুই প্রোডাক্টটা নিতে চাইছিস। এবার তুই তোর পেমেন্ট কার্ড বা ক্যাশ যেটা দিবি, সেটা ওরা নেবে এবং তোকে প্রোডাক্টটা তোকে দিয়ে দেবে। তা এই যে টোটাল ব্যাপারটাকে, এটাকে আমরা বলছি যে কন্ট্রাক্ট অফ সেল। এটা হচ্ছে সেকশন 4 ডিফাইন করছে কন্ট্রাক্ট অফ সেল। সেটাকে ডিফাইন করা হয়েছে এইভাবে: আ কন্ট্রাক্ট ওয়্যার বাই আ সেলার ট্রান্সফার অর এগ্রিজ টু ট্রান্সফার দ্য প্রপার্টি ইন গুডস টু দ্য বায়ার ফর এ প্রাইস। এবার কি আসছি আমরা, নেক্সট পয়েন্ট আমরা আসছি এসেনশিয়ালস অফ এ কন্ট্রাক্ট অফ সেল। মানে একটা কন্ট্রাক্ট অফ সেল হতে গেলে আমার কি কি লাগবে, এসেনশিয়ালস মানে প্রয়োজনীয় বিশেষ বিষয়বস্তুগুলো কি আছে। क्या क्या इम्पोर्टेंट चीज है इधर, ये कॉन्ट्रैक्ट होने के लिए क्या क्या चीज इम्पोर्टेंट है, ये हमको इधर बताएगा। क्या है, এখানে বলেছে দেখ, ফ্রম দ্য ডেফিনেশন দ্য ফলোইং এসেনশিয়ালস কন্ট্রাক্ট এমার্জে, মানে ওই ডেফিনেশন থেকেই কিন্তু আমার এখানে আসছি। যে নাম্বার 1, দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট 2 পার্টিস, দুটো পার্টি থাকতে হবে। দুটো পার্টি মানে একজন বায়ার একজন সেলার হতে হবে। একজন সেলার, একজন সেল করতে চাইছে, আর একজন সেটাকে কিনতে চাইছে। এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু সেটা হবে না।
সেটাই বলছে a sale has to be bilateral because the property in goods has to pass up from one person to another. The seller and buyer must be different person. মানে যে সেল করছে আর যে কিনছে সেটা কিন্তু আলাদা লোক হতে হবে। মানে আমি সেল করলাম, আমি বিক্রি, মানে আমি কিনলাম, এরকম হলে কিন্তু সেটা কিন্তু সেল হচ্ছে না বা সেল অফ কন্ট্রাক্টের মধ্যে যাচ্ছে না। বোঝা গেল? মানে আমি আমাকেই বিক্রি করতে পারবো সেরকম যেন না হয়। এইখানে বলছে দ্য সেলার অ্যান্ড বায়ার মাস্ট বি দ্য ডিফারেন্ট পার্সন। নেক্সট পয়েন্টে আমরা যাচ্ছি। আবার back করতে হবে। So essential of contract number 2, transfer or agreement to transfer the ownership of goods। মানে এগ্রিমেন্টটা কি হচ্ছে? এগ্রিমেন্টের ডেফিনেশন হচ্ছে an agreement is enforceable by law is a contract। তোরা দেখবি যখন পড়বি ফার্স্ট চ্যাপ্টারটা যে হোয়াট ইজ এ এগ্রিমেন্ট, তখন তো দেখবি ওখানে ডেফিনেশন দেওয়া থাকবে an agreement is enforceable by law is a contract। আর একটা কি আছে? পরের দিন থেকে আর ঢোকাবো না, পরের দিন থেকে 10 মিনিট টাইম দেওয়া থাকবে, তার মধ্যে যারা জয়েন করবে করবে, নাহলে অসুবিধা হবে বারবার করে এভাবে যাওয়া আসা। তাহলে আমাদের এসেনশিয়াল অফ কন্ট্রাক্ট এর মধ্যে সেকেন্ড পয়েন্ট কি থাকছে? ট্রান্সফার অর এগ্রিমেন্ট টু ট্রান্সফার দ্য ওনারশিপ অফ গুডস। যে আমি যে গুডসটাকে সেল করতে চাইছি তার ওনারশিপ একজনের কাছে ছিল, সেই ওনারশিপটা আরেকজনের কাছে যাবে। एक ओनरशिप किसी के पास था और उधर से कोई और के पास जा रहा है। इन अ कॉन्ट्रैक्ट ऑफ सेल it is ownership that is transferred in case of sale or agreed to be transferred in case of agreement to sell as against transfer mere person possession। possession মানে তার জিনিসটা, তার অধিকারটাকে বলা হচ্ছে possession। অধিকারটাকে বলা হচ্ছে তার possession। তার, তোর কাছে কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের তোর যে অধিকারটা আছে সেটাকে আমরা বলছি পজিশন। ঠিক আছে? ঠিক আছে, আগেরটা এটা। আচ্ছা, এখানে বলছে এসেনশিয়াল কন্টিনিউ করছে ওখানে, ইফ ফর ইনস্টেন্স গুডস আর অফার্ড অ্যাজ এ কনসিডারেশন ফর গুডস ইট উইল নট অ্যামাউন্ট টু সেল, ইট উইল কল্ড আ বার্টার where goods are sold for a definite sum and the price is paid partly in terms of valued up of goods and party in cash, that is sale। মানে তোর কোনো প্রোডাক্টকে তোর আগেকার দিনে কি ছিল, বার্টার সিস্টেম ছিল। বার্টার সিস্টেম মানে আমার কাছে মনে কর হুইট রয়েছে আর কারুর কাছে মনে কর পালস রয়েছে, আমি হুইটের সাথে পালসকে এক্সচেঞ্জ করলাম, তো সেটাকে বলা হচ্ছে বার্টার সিস্টেম। মানে জিনিসের সাথে জিনিস, গুডস এর সাথে গুডস এর এক্সচেঞ্জ, দ্যাট ইজ কল বার্টার সিস্টেম। আর জিনিসের সাথে যখন টাকার যখন হবে, মানে আমার ইন টার্মস অফ মানি, তখন সেটাকে আমরা কিন্তু ইন ক্যাশ, এখানে সেটাই লিখছে দেখ, বলছে হোয়ার গুডস আর সোল্ড ফর এ ডেফিনিট সাম অ্যান্ড দ্য প্রাইস ইজ পেইড partly in terms of valued up of goods and partly in cash, that is sale। যখন আমি কিছুটা পার্ট আমি ক্যাশে দিচ্ছি, কিছুটা পার্ট আমি ভ্যালুতে দিচ্ছি, তখন কিন্তু ওটা সেল হিসেবে কনসিডার হবে। দিস আর নোন অ্যাজ পার্ট এক্সচেঞ্জ কন্ট্রাক্টস। টু সাম আপ, এটাকে যদি সাম আপ করি তাহলে কি দাঁড়াবে? দ্য অ্যাক্ট অ্যাপ্লাইজ অনলি when the buyer pays by cash or pays by check। ক্যাশ মানে হচ্ছে চেকে দিলেও সেটাকেও কিন্তু আমরা ক্যাশ ট্রানজেকশন বলি, ক্রেডিট কার্ডে পেমেন্ট করলেও সেটাও আমরাকে ক্যাশ ট্রানজেকশন বলি, আমি যদি অনলাইন পেমেন্ট করি সেটাকেও আমি ক্যাশ ট্রানজেকশন বলবো। তার মানে আমি যখন আমি সেল করছি বা যে যখন কিনছে তখন ইনস্ট্যান্ট আমাকে ক্যাশ পেমেন্ট করতে পারে, আর না হলে ইনস্ট্যান্ট ক্যাশ পেমেন্ট না করলে কি হবে, তখন ডেটার্স বা ক্রেডিটার্স ক্রিয়েট হবে। মানে আমি ধর কাউকে যদি সেল করি, সে যদি আমাকে এখন টাকা না দেয় তাহলে সে আমার ডেটার্স তৈরি হবে। ঠিক আছে? আর যে কিনছে সে হচ্ছে, তার কাছে সেলার হবে হচ্ছে ক্রেডিটার। ওকে,
আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এসেনশিয়াল অফ কন্ট্রাক্ট কন্টিনিউড হচ্ছে পেমেন্ট বাই ইনস্টলমেন্ট। আমি অনেক ক্ষেত্রে কোনো জিনিস ইনস্টলমেন্টে কিনতে পারি। ইন কেস অফ সেল অফ গুডস দ্য পার্টিজ মে এগ্রি দ্যাট প্রাইস উইল বি পেয়েবল বাই ইনস্টলমেন্ট। কেউ আমাকে একটু আনমিউট করে বল ইনস্টলমেন্ট পেমেন্টের ব্যাপারটা সম্পর্কে কে কি জানিস, একটু আনমিউট করে একটু বল। इंस्टॉलमेंट पेमेंट क्या होता है? हाँ স্যার স্যার ইনস্টলমেন্ট পেমেন্ট মাসে মাসে দেওয়াকে ইনস্টলমেন্ট পেমেন্ট বলছে। মাসে মাসে কি দেব আমাকে একটু এক্সাম্পল দিয়ে বল। স্যার মাসে মাসে অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট ওটাই ইনস্টলমেন্ট। বুঝলাম না, আবার বল। স্যার বলছি কোনো জিনিস আমি যদি কিনি বা বিক্রি ধর করি ধর আমি একটা এক্সাম্পল দিই। আমার একটা হ্যাঁ। কোনো জিনিসের দাম 1,20,000। হ্যাঁ কোনো একটা জিনিসের প্রাইস 1,20,000। হ্যাঁ এবার এটাকে ইনস্টলমেন্টে আমি কিভাবে পেমেন্ট করব, তাহলে কি কি অসুবিধা হবে কি কি সুবিধা হবে? যে কোনো কেউ বলতে পারিস, কোনো অসুবিধা নেই। স্যার আমি যদি কোনো জিনিস ক্রেডিটে কিনি হ্যাঁ তারপর আমাকে ওই পেমেন্টটা যখন আমি সুবিধা পাচ্ছি যে আমি মাসে মাসে দেব, হুম তাহলে আমার আম- যদি 1,20,000 যদি প্রাইস হয়, আমি মাসে মাসে দিলে কটা ইনস্টলমেন্ট আমাকে দিতে হবে? স্যার ওটা তো একটা নির্ধারিত থাকে যে এত করে অ্যামাউন্ট দিতে হবে, ইনস্টলমেন্ট মানে একটা অ্যামাউন্ট দেয়া থাকে। হ্যাঁ আগে ডিসাইড করলাম যে আমি তার মানে 12 মান্থসে পেমেন্ট করবো, তাহলে ডিভাইডেড বাই 12 করলাম। হ্যাঁ তাহলে তাহলে 10,000 দিতে হবে। তাহলে কি আমি শুধুই 10,000 দেবো নাকি আরো কিছু এক্সট্রা না, দিতে ওর হবে? সাথে স্যার ইন্টারেস্ট বা ইয়েস, ইএমআই হ্যাঁ ইএমআই, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। ইকুয়েটেড হ্যাঁ মান্থলি ইনস্টলমেন্ট এটার মানে হচ্ছে আমার যে রিমেইনিং অ্যামাউন্টটা ডিউ থেকে যাবে, সেই ডিউ অ্যামাউন্টের সাথে কিন্তু ওই ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাবে। ওই ওই ইন্টারেস্টটা তখন আমার কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি ইনস্টলমেন্টের প্রিন্সিপাল অ্যামাউন্ট দেবো, তার সাথে আমাকে ইন্টারেস্টটাও আমাকে পেইড করতে হবে। ঠিক আছে? তার মানে এইভাবে আমরা হচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্ট আমরা করতে পারি, যে টোটাল প্রাইসটা আমার কাছে একবারে দেওয়ার মতন টাকা নেই, তখন আমি ওইভাবে পেমেন্ট করতে পারি। ঠিক আছে? আর ইএমআই যেটা হয় সেটা হচ্ছে থ্রু ব্যাংক, মানে কোনো ব্যাংক তোকে সেই টাকাটা দিয়ে দিচ্ছে আগে ব্যাংক, তারপরে তোর কাছ থেকে টাকাটা কিন্তু কেটে নেবে। মানে ধর আমি একটা গাড়ি কিনলাম, মনে কর 20 lakhs দিয়ে একটা গাড়ি কিনলাম। তো সেই 20 lakhs এর মধ্যে কিছু ডাউন পেমেন্ট আমার থাকবে, আর তারপরে কিছু বাকি যে অ্যামাউন্টটা থাকবে টুগেদার উইথ ইন্টারেস্ট আমার এক একটা ইনস্টলমেন্ট ধর 16,000 করে বা 17,000 করে ফর 5 years আমার আসলো। তখন আমি ওই যে 16,000 করে যে অ্যামাউন্টটা দিচ্ছি বা 15,000 করে যে অ্যামাউন্টটা দিচ্ছি রিমেনিং অ্যামাউন্টটা, তো সেটার মধ্যে কিন্তু ইন্টারেস্টটা ইনক্লুড হয়ে যাবে। তো সেটাকে আমরা ইনস্টলমেন্ট পেমেন্ট বলি, এবং সেই টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকচুয়ালি আগে পেইড করে দেয়। মানে যেটা গাড়ির কোম্পানি বা শোরুমকে টাকাটা ব্যাংক পেমেন্ট করে দিচ্ছে, ব্যাংক পেমেন্ট করে দেওয়ার পর তোর থেকে ব্যাংক টাকাটা নেবে। এইভাবে হচ্ছে পেমেন্টটা হয়। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসছে নাম্বার 5। অল আদার এসেন্সিয়ালস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 মাস্ট বি প্রেজেন্ট। The parties to the contract must be competent to contract. The consent of the parties must be free. The object of the contract must be lawful, and so on. সেই জন্য এই যে তোরা যে বিআরএফ বা বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক পড়ছিস, সেই জন্য তোদের ফার্স্ট ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আছে যে কন্ট্রাক্ট অ্যাক্ট। তাহলে কন্ট্রাক্ট অ্যাক্টের রুলস গুলো এখানে কিন্তু ফলো করতে হবে। যে ধর যে পার্টিটার সাথে আমি কন্ট্রাক্ট করলাম, ধর আমি ঠিক করলাম যে আমি একজনের সঙ্গে একটা কন্ট্রাক্ট করব। সেই কন্ট্রাক্টটা করার সময় দেখলাম সেই লোকটা পাগল, তার মাথা খারাপ, মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে তার সাথে যদি আমি কন্ট্রাক্ট করি, সেই কন্ট্রাক্ট কি ভ্যালিড হবে না হবে না? ইজ দ্য কন্ট্রাক্ট উইল ভ্যালিড অর নট?
যে কোনো কেউ বলতে পারিস আনমিউট করে, যে আমি ঠিক করলাম একটা পাগলকে আমার बाड़ीটা हैं। हम बोल रहे हैं कि एक मेंटल आदमी है, उस एक मेंटल आदमी है, उसके साथ हमने कॉन्ट्रैक्ट किया है कि मेरा हाउस उसको हम सेल करेंगे, तो ये कॉन्ट्रैक्ट वैलिड होगा कि नहीं? इन जनरली बोलो, इन जनरली बोलो, नहीं सर। क्योंकि वो उसका दिमाग में ही प्रॉब्लम है। अगर ये कोर्ट में तुम प्रोसीड करोगे जे क्या ये हम हमारे साथ कॉन्ट्रैक्ट हुआ था, ये लोग अभी नहीं मान रहा है, अभी खरीद नहीं रहा है, हमारा ये हाउस खरीदने के लिए कॉन्ट्रैक्ट किया था, साइन भी किया है, इधर देखिए, तखन तब कोर्ट आपको बोलेगा कि इसका तो दिमागी हालत ही ठीक नहीं है, तो आपने इसके साथ कॉन्ट्रैक्ट क्यों किया? ये देखिए इसका दिमागी हालत का सर्टिफिकेट इधर है, तो वो कॉन्ट्रैक्ट नहीं वैलिड होगा। तो ऐसा ऐसा कुछ रूल्स है कि किसके साथ हम कॉन्ट्रैक्ट बना सकते हैं, किसके साथ हम कॉन्ट्रैक्ट नहीं बना सकते। মানে তোদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে যে আমি ঠিক করলাম যে খাদিজাকে বললাম যে খাদিজা তুই আর আমি রাত্রেবেলা চুরি করতে যাব, এবার চুরি করে যা পাবো তার তুই 50% নিবি, আমি 50% নেব। তো খাদিজা বললো হ্যাঁ ঠিক আছে, আমিও বললাম ঠিক আছে। এবার একটা এগ্রিমেন্ট তৈরি হলো, এবার চুরি টুরি করে আসলাম, দুজন মিলে হাফ হাফ বাড়তে গিয়ে নিজেদের মধ্যে সমস্যা হলো, এবার আমরা কোর্টে চলে গেলাম। তাহলে কি হবে? এটা কি ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে? যে আমরা কন্ট্যাক্ট করছি কি আমরা চুরি করব, ঠিক আছে, বা আমরা ব্যাংক রাবারি করব, এটা একটা কন্ট্যাক্ট করলাম, যে আমরা ঠিক করলাম যে আমরা চারজন মিলে একটা ব্যাংককে রাবারি করব, দিয়ে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্ট করলাম, যা টাকা পাবো নিজেরা চারজনে মিলে ভাগ করে নেবো 25% করে। এবার যেই ব্যাংক রাবারি হয়ে গেল, খাদিজা বললো না আমি 50% নেব, আবার তো 25% করে নেওয়ার কথা ছিল। তখন কি আমি কোর্টে গিয়ে বলতে পারবো যে যে দেখো আমরা এই কন্ট্রাক্টটা করেছিলাম, মানছে না খাদিজা, তাহলে আমরা কি করব? तब क्या करेंगे हम? ये कॉन्ट्रैक्ट होगा कि नहीं? যে কোনো কেউ বল, ব্যাপারটা একটু নিজেদের কনসেন্ট থেকে বল না, পড়াশোনা তো পরে করব, আগে তো নিজের नहीं বেসিক নেই। না স্যার। কিউ নেই, কেন No, হবে না? sir. কারণ এটা আনলফুল, আনলফুল, দিস ইজ আনলফুল, সেই জন্য এটাও কন্ট্রাক্টের মধ্যে আসবে না, ঠিক আছে। আবার এরকম সোশ্যাল কিছু হয় যেগুলো হচ্ছে ইনভ্যালিড হয়, মানে আহ, আমি ঋতুকে বললাম ঋতু তুই কিন্তু আজকে রাত্রেবেলা আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবি, আমি একটা এগ্রিমেন্ট করলাম ঋতুর সাথে, হ্যাঁ ঋতু বললো হ্যাঁ স্যার আমি যাব। এবার ঋতু আসলো না, আমি এবার কোর্টে গেলাম, কোর্টে গিয়ে বললাম যে ঋতু আমার সাথে কন্ট্রাক্ট করেছিল যে রাত্রেবেলা আমার কাছে ডিনার করতে আসবে, কিন্তু ঋতু আসলো না, তা কোর্ট আমাকে তখন কি বলবে? সেটা কি কন্ট্রাক্টের মধ্যে আসবে না আসবে না? বল একটু তোরা, কারণ এটা सर সোশ্যাল नहीं। কন্ট্রাক্ট হবে না, এটা কোর্ট আমাকে উল্টো বলবে ভাগ এখান থেকে পালা, বাজে বকছিস কারণ এটা হচ্ছে কন্ট্রাক্ট হবেই না, কারণ এটা হচ্ছে সোশ্যাল একটা ফ্যাক্টর, যে একটা নিমন্ত্রণ আমি খাবো, একটা ইনভাইটেশন, তো ইনভাইটেশনে না আসলে তার জন্য আমি কিন্তু কেস করতেও পারবো না, ঠিক আছে। তো এইরকম হচ্ছে কতগুলো ফ্যাক্টরস আমার আছে, যে আমার কন্ট্রাক্ট অ্যাক্টে, যেটা তোরা পড়বি তোদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে দেখবি, এরকম অনেক জিনিস আছে। তো সেটাই এখানে বলছি, নাম্বার এখানে যে নাম্বার 5 পয়েন্ট আছে, আবার কি আসছে? যেটার আগেরটাই ছিলাম আমরা, প্রিভিয়াস স্লাইড এখানে ছিলাম। আচ্ছা, অল আদার এসেনশিয়ালস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1972 মাস্ট বি প্রেজেন্ট। দ্য পার্টিজ টু দ্য কন্ট্রাক্ট must be competent to contact, the consent of the parties must be free, and the objective of contact must be lawful। এই যে এখানে লিখেছে দেখ, objective of the
কন্ট্যাক্ট মাস্ট বি লফুল, আনলফুল কোনো কিছু হলে সেটাও কিন্তু হবে না। এবং কনসেন্টটা ফ্রি কনসেন্ট হতে হবে। দেখবি এটা তোরা কন্ট্যাক্ট অ্যাক্টে পড়বি, যেহেতু এখনো পড়িসনি, ওটা পড়লে দেখবি এটা জায়গাটা আরো ক্লিয়ার হবে। আমি এক্সাম্পল দিয়ে তোদেরকে ওই জন্য বললাম, আমি বললাম যে যাতে তোদের বুঝতে ওটা সুবিধা হয়। ঠিক আছে, আমি পরের স্লাইডটায় যাচ্ছি। প্রিভিয়াসটা কি ছিল দেখানি, এটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরেরটায় গেলাম। এখানে বলছে সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল। সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল। তো ফার্স্ট হচ্ছে সেল, where under a contract of sale the property ownership in the goods is transferred from seller to the buyer is called sale। মানে সেলারের থেকে বায়ারের কাছে কোনো একটা গুডস বা ওনারশিপ যখন ট্রান্সফার হবে, মেইনলি হচ্ছে ওনারশিপ। মানে ট্রান্সফারটা কি হচ্ছে, ওই প্রপার্টিটার ওনারশিপ। ধর আমার কাছে একটা বাড়ি আছে, এই বাড়িটার মালিক আমি, आई एम द ओनर ऑफ ए हाउस। ठीक है, तो अब क्या कर रहे हैं, मैं ये ओनरशिप किसी को ट्रांसफर कर रहा हूँ, मतलब उसके साथ रजिस्ट्रेशन करके उसका डीड को चेंज करके मैं मेरा ओनरशिप किसी को दे रहा हूँ और उसके बदले में कुछ पैसा ले रहा हूँ, मतलब रुपया ले रहा हूँ। ठीक है, तो ऐसे ओनरशिप ट्रांसफर होता है। तो जैसे कॉन्ट्रैक्ट ऑफ सेल होता है, इसमें प्रॉपर्टी मतलब जिसके ऊपर प्रॉपर्टी ओनरशिप रहता है वो ट्रांसफार हो जाता है। মানে তোর কাছে একটা প্রোডাক্ট আছে, তুই কিনেছিস, সেইটা আবার কাউকে বিক্রি করছিস। কাকে বিক্রি করছিস? বায়ারকে। ইট ইজ কল দ্য সেল। তাহলে সেলের মধ্যে কি হয় যে আমার ওনারশিপটা ট্রান্সফার হয়। মেন পয়েন্ট হচ্ছে ওনার ট্রান্সফার অফ ওনারশিপ। Thus, sale takes place when there is a transfer of ownership in goods from seller to the buyer। এই যে পরের পয়েন্টে দেখ বলেছে, thus sale takes place when there is a transfer of ownership in goods from the seller to the buyer। A sale is an executed contract। The sale is an executed contract। এখানে দেখ এবার বলছে কি, সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল। এবার কি বলছে, এগ্রিমেন্ট টু সেল। আগেরটা ছিল, হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি যে ওই এক্সিকিউটেড সেল মানে কি স্যার? এক্সিকিউটেড সেল মানে সেলের কাজটা কমপ্লিট করছে, সেটা এক্সিকিউটেড সেল। আচ্ছা, ঠিক আছে। এবার আসছি আমরা এগ্রিমেন্ট টু সেল। মানে আমি এগ্রি করছি যে সেল করব, আমি অনুমতি দিচ্ছি এবং অনুমতি একজন নিচ্ছে, দ্যাট ইজ কল এগ্রিমেন্ট টু সেল। মানে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আমাকে পড়তে হবে, আমি নোটসে পাঠিয়ে দেবো। হোয়াট ইজ দ্য কোশ্চেন এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল। ঠিক আছে, তো এখানে এগ্রিমেন্ট টু সেল, এগ্রিমেন্ট টু সেল মিনস a contract of sale under which the transfer of property in goods is take place at a future date or subject to some conditions thereafter to be fulfilled। মানে এটা বলতে চাইছে যে আমি এগ্রিমেন্ট টু সেল মানে কোনো একটা সময় একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে নির্দিষ্ট একটা জায়গায় আমি গুডসটাকে আমি ডেলিভার করব, এবং তার মধ্যে সাবজেক্ট টু সাম কন্ডিশনস, কিছু কন্ডিশন থাকবে, সেটাকে আমরা বলবো এগ্রিমেন্ট টু সেল। মানে আমি সেল করব বলে আমি এগ্রিমেন্ট করলাম, মানে আমি এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে সেটা আমরা বলেইছি, এগ্রিমেন্ট মানে তাকে আমি একটা কন্ট্রাক্ট করছি বা তার সাথে ডিসকাশন করছি এবং তারপরে আমি তার সাথে ফাইনালাইজ করছি যে এগ্রি করলাম, এগ্রি। নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে দেখ দিয়েছি ডিফারেন্স বিটুইন সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এখানে দেখ লিখেছি আ সেল ইজ অ্যান এক্সিকিউটেড কন্ট্রাক্ট, আর এগ্রিমেন্ট টু সেল ইট ইজ অ্যান এক্সিকিউটরি কন্ট্রাক্ট। মানে এক্সিকিউটেড কন্ট্রাক্ট মানে আমার সেল হয়ে গেছে, মানে আমি কন্ট্রাক্ট করেছি তার সাথে, মালটা আমি প্রোডাক্টটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর এটা এখনো যায়নি, যাবে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। যে কোনো একটা ফিউচার টাইমে কোনো একটা ফিউচার পয়েন্টে সার্টেন কন্ডিশনস কমপ্লিট হলে আমি তখন সেই প্রোডাক্টটাকে তাকে আমি হ্যান্ড ওভার করবো। কি হ্যান্ড ওভার করবো? আমার কাছে যে ওনারশিপ আছে সেই ওনারশিপটাকে ট্রান্সফার করব। मेरे पास जो ओनरशिप है वो ओनरशिप ट्रांसफर होगा। नेक्स्ट पॉइंट, सिंस द ओनरशिप हैज पास टू द बायर द सेलर कैन सू, এটা পারসু হবে, the buyer for the price of goods if the latter makes
ডিফল্ট পেমেন্ট। আর এটাতে বলছি ইন কেস অফ বিচ দ্য সেলার ক্যান, কোথায় গেল কারসারটা, ক্যান অনলি সু দ্য ড্যামেজেস আনলেস দ্য প্রাইস ওয়াজ পেয়েবল অ্যাট এ স্টেটেড ডেট। মানে এটার ক্ষেত্রে কি হতে পারে, সেকেন্ড ক্ষেত্রে বলছে যে সেলার হয়তো মালটা পাঠালো কিন্তু সে মালটা ড্যামেজ হয়ে গেল, কিছু কন্ডিশন ছিল, কিন্তু ড্যামেজ হয়ে গেলে তাহলে আমি প্রোডাক্টটা নেবো কি না নেবো এরকম কিছু কন্ডিশন দাঁড়িয়ে যায়। তখন এগ্রিমেন্ট অফ সেলের ক্ষেত্রে যে সেলটা কমপ্লিট হবে না হবে না তখন কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়। এরকম কিছু আরো ডিফারেন্স এখানে দেওয়া আছে। ইন কেস অফ লস অফ গুডস দ্য লস উইল ফল অন দ্য বায়ার ইভেন দো the goods are possession of the seller, it is because the risk is associated with ownership। মানে এটার ক্ষেত্রে কি হয়েছে, তোকে মালটা হাতে ধরিয়ে দিয়েছে, তোকে একটা কোল্ড ড্রিঙ্কস এর কাচের বোতল দিয়েছে, তুই দোকানে গেলি কোল্ড ড্রিঙ্কস খাবি বললি, তোকে একটা কাচের বোতল স্ট্র দিয়ে দিয়েছে, তোর হাত থেকে ঠকাস করে পড়ে গেল, তাহলে কি হবে? দোকানদার কি সেটার দায়িত্ব নেবে? দোকানদার কি ওটার পয়সা নেবে না? এরকম হয়? হয় না। ঠিক আছে, তখন কি হবে, তোকেই সেটা বিয়ার করতে হবে। এইখানে দেখ বলছে দ্য লস, এই সেকেন্ড, দ্য লস ইজ ইন কেস শ্যাল বি গ্রোন বাই দ্য সেলার ইভেন দ্য গুডস আর ইন দ্য পজেশন অফ দ্য বায়ার। মানে যদি তোর কাছে পৌঁছেও যদি দেখা যায় যে মালটা ভেঙে গেছে, হুম, তখন সেটা কিন্তু দায়িত্ব কিন্তু সেলার নেবে, যে এগ্রিমেন্ট টু সেলে কিন্তু সেটা থাকে। তারপরে বলছে ইন কেস দ্য বায়ার পেজ দ্য প্রাইস অ্যান্ড দ্য সেলার দেয়ার আফটার বিকামস ইনসলভেন্ট, the buyer can claim goods from official receiver of assignee as the case may be। আর সেকেন্ড কেসে বলছে in this case the buyer cannot claim the goods by only a rateable dividend for the money paid। মানে এটার ক্ষেত্রে একটা মিনিমাম একটা যে প্রাইস আছে সেটাই পেতে পারে। আর এটার ক্ষেত্রে বলছে ইন কেস অফ দ্য পেজ অফ দ্য প্রাইস অফ দ্য সেলার দেয়ার আফটার বিকামস ইনসলভেন্ট। ইনসলভেন্ট তোরা জানিস, ইনসলভেন্ট মানে যে বায়ার যেটা ছিল সে টাকাটা দিতে পারেনি। দ্য বায়ার ক্যান ক্লেম দ্য গুডস ফ্রম দ্য অফিসিয়াল রিসিভার অ্যাসাইনি অ্যাজ দ্য কেস মে বি। এরকম ভাবে এটাকে এক্সপ্লেন করেছে। আমরা পরেরটা যাচ্ছি। এবার বলছে ডিস্টিংশন বিটুইন সেল অ্যান্ড সাম আদার ট্রানজেকশন। মানে সেলের সাথে অন্য কিছু ট্রানজেকশনের মধ্যেও ডিফারেন্স আছে। মানে আমরা আগে পড়লাম হচ্ছে সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল, এবার বলছে সেল আর তার সাথে আমাকে বলছে এখানে কি, যে সেল অ্যান্ড আদার সাম ট্রানজেকশন, কিছু ট্রানজেকশন আছে সেটা কিন্তু সেলের সঙ্গে আমরা কাছাকাছি খুব তাদেরকে মিলিয়ে ফেলি। সেল অ্যান্ড হায়ার পারচেস, মানে একটা সেল হয় আর একটা হায়ার পারচেস সেল হয়। এই চ্যাপ্টারটা তোদের আমি অ্যাকাউন্টসে করাবো, তখন আরো ক্লিয়ার তোদের হবে। এখন একটুখানি জেনে রাখছি। সেল অফ গুডস অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড লেবার, তারপর বলছে সেল অ্যান্ড কন্ট্রাক্ট ফর লেবার অ্যান্ড ম্যাটেরিয়ালস, সেল অ্যান্ড বার্টার, সেল অ্যান্ড বেইলমেন্ট, সেল অ্যান্ড লিজ, সেল অ্যান্ড গিফট, সেল অ্যান্ড মর্টগেজ প্লেজ অ্যান্ড হাইপোথিকেশন অফ গুডস। তারপরেরটা যাচ্ছি গুডস অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। এবার গুডস এর ক্লাসিফিকেশনটা এখানে বলছে গুডস মিনস এভরি কাইন্ড অফ মুভেবল প্রপার্টি other than auctionable claims and money, and includes stocks and shares, growing crops, grass and things attached to the to or forming part of the land which is agreed to be served before sale or under the contract of sale। এর মধ্যে আবার দেখ দিয়েছে ট্রেডমার্কস, পেটেন্টস, কপিরাইট, গুডউইল, ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি, অল আর গুডস। এগুলো কিন্তু গুডস এর মধ্যেই পড়ছে। তাহলে গুডস এর মধ্যে কাকে নিচ্ছি আমরা? গুডস এর মধ্যে আমরা নিচ্ছি হচ্ছে যে অল কাইন্ড অফ মুভেবল প্রপার্টি, কিন্তু এক্সেপশন কি কি আছে? অকশনেবল ক্লেমস, মানে কোনো একটা জায়গায় একটা কোনো একটা গুডস পড়ে আছে, মানে ধর অকশন মানে হচ্ছে তোর কিরকম, যেটাকে ধর কোনো একটা জিনিস গভর্নমেন্ট সেটাকে সিজ করে নিয়েছে, সিজ করে নেওয়ার পর সেটা কি করছে, এবার গভর্নমেন্ট ওটাকে বিক্রি করতে চাইছে। ঠিক আছে, তো তখন সেক্ষেত্রে কি হবে, সেটাকে গভর্নমেন্ট যখন বিক্রি করতে চাইছে তখন সেটাকে অকশনে যাচ্ছে। এবার অকশনে যাওয়ার পর তুই জিনিসটাকে কিনতে চাইছিস, এবার কিনতে চাইলে তোকে প্রাইস দেবে, সেই প্রাইসে যদি গভর্নমেন্ট রাজি হয় এবং তুইও রাজি হস তখন সেটাকে তুই ক্লেম করতে পারবি। আর আরেকটা যেটা বলছে অ্যান্ড মানি, মানে আমার যেটা টাকা সেটাকে কিন্তু আমরা গুডস বলতে পারবো না।
অ্যান্ড ইনক্লুড স্টক, শেয়ার্স, গ্রোয়িং ক্রপস, মানে যে ক্রপস গুলো হচ্ছে গ্রো করছে আর কি, যে ধর কি বলে ধান গম যা যা আছে এইসবগুলো, বা পাট ফাট যা আছে, পালস হতে পারে, ডাল হতে পারে, এইসবগুলো। গ্রাস অ্যান্ড থিংস অ্যাটাচ অর দ্য ফর্মিং পার্ট অফ দ্য ল্যান্ড which are agreed to be served before sale under the contract of sale. এখানে গুডস অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন, এবার এসছে ক্লাসিফিকেশন। দ্য টার্ম গুডস এক্সক্লুডস মানি, গুডস এর মধ্যে দেখ মানি ঢুকছে না। মানি মিনস লিগাল টেন্ডার অ্যান্ড নট টু বি রিয়ার কয়েন্স which can sold and purchased as goods. Money itself cannot be subject of sale. মানে তুই কাউকে বললি আমি আমি টাকা কিনবো, আমি টাকা কিনতে চাই, তুই মার্কেটে গেলি, টাকা কোথায় বিক্রি হয় দাদা একটু বলুন না, টাকা আমি কিনতে চাই, কিছু টাকা কিনবো, এরকম হয় না। তো সেটাকেই বলছে মানি ইটসেলফ ক্যানট বি সাবজেক্ট অফ সেল। দ্য অকশনেবল ক্লেম, যেটা একটু আগে বললাম, দেয়ার থিংস নট এভরি পার্সন ক্যান মেক ইউজ অফ বাট হুইচ ক্যান বি ক্লেমড বাই হিম মিনস অফ লিগাল অ্যাকশন। এখানে গুডস এন্ড দেয়ার ক্লাসিফিকেশন অকশনেবল ক্লেমের একটা এক্সাম্পল দিয়েছি, এটা তোরা দেখতে পাবি। ঠিক আছে, অকশনেবল ক্লেম দেওয়া আছে। এখানে ডকুমেন্টস টাইটেল অফ গুডস এখানে দেওয়া আছে, এনি রিটেন ইনস্ট্রুমেন্ট such as bill, lading or warehouse receipt in order to delivery of goods, that usual course of business financing is considered sufficient proof that person who possesses entitled to receive, hold and dispose the instrument and goods that are property. The second point is a document of title usually either used, issued or addressed by a bailee, an individual who has custody of the goods of another to bailor and person and the entrusted the goods to claim or her. Its terms must describe the goods covered by it is so that they are identifiable as well set for the conditions and contractual agreement. Possession of a document title symbolic ownership the goods that এখানে লাস্ট লাইনটা দেখা যাচ্ছে না, আর ডেসক্রাইবড উইথ। এরপরে আসছে ডকুমেন্টস অফ টাইটেল অফ গুডস, এটা তোরা দেখতে পাবি ডকুমেন্টস অফ টাইটেল অফ গুডস। এর পরের পয়েন্টে আছে ক্লাসিফিকেশন অফ গুডস, এর পরের পয়েন্টে আছে ক্লাসিফিকেশন অফ গুডস এর পরে ক্লাস, ওটাই কন্টিনিউ করছি, ক্লাসিফিকেশন অফ গুডস। তারপরে আছে হচ্ছে ক্লাসিফিকেশন গুডস এর এক্সাম্পল দিয়ে যাচ্ছে, তারপরে আছে ক্লাসিফিকেশন অফ গুডস এর কন্টিনজেন্ট গুডস, এরকম এক্সাম্পল দেওয়া আছে। এফেক্ট অফ পার্সিং অফ গুডস, সেটার এক্সাম্পল দেওয়া আছে। এফেক্ট অফ পার্সিং অফ গুডস এরও এক্সাম্পল আমরা দিয়েছি। ঠিক আছে, এফেক্ট অফ পার্সিং অফ গুডস এটা তোদের অতটা বেশি লাগবে না, তাও আমি এটা দিয়ে রেখেছি, এটা বেশি লাগবে না। ঠিক আছে, আমি যেগুলো কোশ্চেন আমি আলাদা করে মার্ক করে দেবো সেটাই তোরা করবি ওখান থেকে, তাহলেই হবে। এফেক্ট অফ পার্সিং অফ গুডস, তারপরে আসছে এফেক্ট অফ পার্সিং অফ গুডস এর এক্সাম্পল চলে গেল, এখানে পার্সিং অফ গুডস আবার আছে। তারপরে যাচ্ছি, এখানে আবার এক্সাম্পল দেওয়া হয়েছে। এই পার্টটা তোদের অতটা বেশি লাগবে না, ওই যে যেটা বললাম এইটা লাগবে, ইম্পর্টেন্ট পয়েন্ট কন্ডিশন অ্যান্ড ওয়ারেন্টি, যেটা তোদের সিলেবাসের মধ্যে আছে সেকশন 11 to 17। এইটাকে কিন্তু আমাদের ভালো করে করতে হবে, একটাকে বলে কন্ডিশন, একটা হচ্ছে ওয়ারেন্টি। এটা আমি পরের দিনকে ডিসকাশন করব কন্ডিশন অ্যান্ড ওয়ারেন্টি থেকে। ঠিক আছে, কন্ডিশন অ্যান্ড ওয়ারেন্টি এখান থেকে আমরা স্টার্ট করব পরের দিন। স্টিপুলেশন অ্যাজ টাইম এটা পড়বো পরের দিন, স্টিপুলেশন অ্যাজ টু টাইম এটাও পড়বো। তারপরে আমরা চলে যাব কন্ডিশন অ্যান্ড ওয়ারেন্টিতে, এই পার্টটা যা যা ওদের দেওয়া আছে কন্ডিশন ওয়ারেন্টির এক্সাম্পল নেব। ঠিক আছে, তারপরে কন্ডিশন ওয়ারেন্টি ডিস্টিংগুইশ অ্যাজ এ ভ্যালু, এগুলো আমরা পরের দিনে নেক্সট ক্লাসে আমরা এগুলোকে আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, এসব দেওয়া আছে। ট্রান্সফার অফ ওনারশিপ আমি পুরো পিডিএফটাই তোদেরকে পাঠিয়ে দেবো, আমি পুরো পিডিএফটাই তোদেরকে সেন্ড করব, কোনো চিন্তা নেই। আমি এখানে স্টপ শেয়ারিং করলাম, ক্লোজ করে দিলাম, বড়